2024 সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংস্কারের এই উদ্যোগকে বাস্তবায়নের জন্যই আলোচনার কেন্দ্রে চলে আসে গণভোট বিষয়টি। ইংরেজিতে রেফারেন্ডাম, বাংলায় গণভোট। এটি জনগণের মতামত জানার সরাসরি এবং সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। দেশের বড় কোনো সিদ্ধান্ত, যেমন সংবিধান পরিবর্তন, নতুন আইন প্রণয়ন, রাজনৈতিক সংকট সমাধান কিংবা শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য গণভোটের দরকার হয়। সাধারণ নির্বাচনের ক্ষেত্রে যেখানে ভোটারের সামনে প্রার্থী, প্রতীক কিংবা দলীয় পরিচিতি থাকে, সেখানে গণভোটের ক্ষেত্রে এসবের কিছুই থাকে না। গণভোটের ক্ষেত্রে ভোটারকে ব্যালটে থাকা প্রশ্নের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ কিংবা না এর মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে হয়। বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তই গণভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। নরওয়ের স্বাধীনতা কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে গণভোটের মাধ্যমে। 1905 সালে নরওয়ের জনগণ গণভোটের মাধ্যমে নির্ধারণ করে তারা আর সুইডেনের অধীনে থাকবে না। 2016 সালের ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেন দেশটি ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে বের হবে। ইতিহাসের প্রথম গণভোটের সূচনা হয় ফ্রান্সে 1993 সালে। 1947 সালে ভারত ভাগের একটি সিদ্ধান্তেও দরকার পড়েছিল গণভোটের। স্বাধীন বাংলাদেশের গণভোটের ইতিহাস ও গুরুত্ব আলোচনার আগে জানতে হবে 1947 সালের এক গুরুত্বপূর্ণ গণভোট সম্পর্কে। 47-এ দেশভাগের সময় সিলেট জেলা ভারতের আসামের প্রদেশের অংশ ছিল। এই জেলায় ছিল উত্তর শ্রীহট্ট, যার বর্তমান নাম সিলেট, করিমগঞ্জ, হবিগঞ্জ, দক্ষিণ শ্রীহট্ট, যার বর্তমান নাম মৌলভীবাজার, ও সুনামগঞ্জ, এই 5টি মহকুমা। ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলেও সিলেট জেলা ভারতে নাকি পাকিস্তানে থাকবে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোটের আয়োজন করা হয়। এই নির্বাচনে কংগ্রেস কুড়েঘর প্রতীক নিয়ে ভারতের পক্ষে এবং মুসলিম লীগ কুড়াল প্রতীক নিয়ে পাকিস্তানের পক্ষে ভোটের লড়াইয়ে নেমেছিল। কাশ্মীর প্রশ্নেও গণভোটের কথা থাকলেও ভারতে সেই গণভোট আর হয়নি। পাকিস্তানে থাকার পক্ষে 55,578টি ভোট বেশি পড়ে। ফলে গণভোটে সিলেটের ওই 5টি মহকুমাই পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। কিন্তু 18 আগস্ট র্যাডক্লিফ সীমানা কমিশনের বিতর্কিত এক মতামতের ভিত্তিতে কয়েকটি থানাসহ করিমগঞ্জ মহকুমা আসামভুক্ত করে ভারতকে দেয়া হয়। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সময়ে মোট 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি ছিল প্রশাসনিক গণভোট এবং একটি সাংবিধানিক গণভোট। দেশে প্রথম গণভোট হয়েছিল 1977 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ের জন্য। ভোটের মাধ্যমে দেশের জনগণ জানান রাষ্ট্রপতি এবং তার নীতি ও কর্মসূচির প্রতি তারা আস্থা রাখেন কিনা। 78.9% হ্যাঁ ভোটের মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দেয় বাংলাদেশি জনগণ। 1985 সালের 21শে মার্চ দ্বিতীয় গণভোট হয়েছিল সে সময় রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের জন্য। ভোটাররা হ্যাঁ বা না বাক্সে ভোট দেন। সেই গণভোটেও হ্যাঁ জয়ী হয়। গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন এরশাদ। এরপর পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরের রাষ্ট্রপতি শাসিত শাসন থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতি প্রতিষ্ঠার লক্ষ্যে 1991 সালের 6 আগস্ট সংসদে বিল পাশ হয়। সংবিধানে দ্বাদশ সংশোধনীর ওই বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন কিনা তা নির্ধারণে ওই বছরের 15 সেপ্টেম্বর গণভোট অনুষ্ঠিত হয়। এটা ছিল সাংবিধানিক গণভোট। সেবারও হ্যাঁ জয়ী হয়। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। এই সংস্কার প্রস্তাবই জুলাই সনদ। 2026-এর 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত হবে গণভোট। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা।
সংস্কার কমিশনের রিপোর্ট দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর জুলাই সনদে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে সাংবিধানিক প্রস্তাবনা ৪৭টি, বাকি ৩৭টি প্রস্তাব প্রশাসনিক। এই ৮৪ প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত হবে গণভোটের মাধ্যমে। প্রথমে প্রস্তাবনা ছিল যেসব প্রশ্নে যে রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে সেই দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না। শেষ পর্যন্ত এ নিয়ে সমাধানে ব্যর্থ হয়ে গণভোটের সিদ্ধান্ত নেয় সরকার। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদ এই ৮৪টা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিন বা ৯ মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না। এবারের গণভোটের ব্যালটে 4টি বিষয় লেখা থাকছে। সেখানে ভোটারদের অনেকের পক্ষেই বোঝা সম্ভব নয় আসলে গণভোটে হাঁ দিলে কি পরিবর্তন পাবেন আর না দিলে কোন কোন পরিবর্তন আসবে না। তাই গণভোটে হাঁ অথবা না জিতলে সংবিধানে কি বিষয়ে পরিবর্তন আসবে কিংবা আসবে না মোটা দাগে 4টি ভাগে সেসব তুলে ধরা হলো। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, পাশাপাশি অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেয়া হবে। আওয়ামী লীগের আমলে করা পঞ্চদশ সংশোধনীর পর থেকে বাংলাদেশের নাগরিকেরা এতদিন বাঙালি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এগুলো বর্তমান সংবিধানের 4 মূলনীতি। তবে গণভোটে হ্যাঁ জয়ী হয়ে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদে যুক্ত হবে সকল সম্প্রদায় সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সংবিধানে বর্তমানে 5টি মৌলিক অধিকার রয়েছে। জুলাই সনদে এর সঙ্গে আরও যুক্ত হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, দরকার পড়ে না গণভোটের। তবে জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের নিম্নপক্ষের 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন সহ সংবিধানে আরও 4টি অনুচ্ছেদের সংশোধনের ক্ষেত্রে গণভোটের দরকার হবে। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয়। নতুন প্রস্তাব অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা বা উপনেতাও উপস্থিত থাকতে হবে। অন্যদিকে জরুরি অবস্থার সময় মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে। এই ভোট দিতে হয় প্রকাশ্যে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। জুলাই সনদ বাস্তবায়নের পর জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে না রাষ্ট্রপতির। বর্তমানে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন রাষ্ট্রপতি। জুলাই সনদ অনুযায়ী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলেই অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নাই। জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন, তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে।
এক্ষেত্রে উচ্চকক্ষে সদস্য সংখ্যা হবে 100। সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চকক্ষে আসন বণ্টন করা হবে বলেও জুলাই সনদে বলা হয়েছে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়। তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এতদিন বিদেশের সঙ্গে সরকারে কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন হতো না। তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি। তখন ইসির সাথে বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে। বর্তমান নিয়মে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন না। প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে। বর্তমান সংবিধানে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে। জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেয়া হয়েছে। আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকারের ঠিক করার কথা আছে বিদ্যমান সংবিধানে। তবে জুলাই সনদ অনুযায়ী প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা ঠিক করা হবে। বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া, প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা, নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে জুলাই সনদে। এর আগে সংবিধানে থাকলেও কখনো ন্যায়পাল নিয়োগ হয়নি। জুলাই সনদে বলা হয়েছে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত 7 সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ হবে। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা বিদ্যমান আইনে না থাকলেও জুলাই সনদে তা যুক্ত করা হয়েছে।